আপনি তানিয়া? হ্যাঁ জি বলছি। আচ্ছা, তো একটু কথা বলবো আপনার সঙ্গে, একটু হ্যাঁ বলেন। আসবো আমরা ভিতরে? হ্যাঁ আসুন। জি আপু, আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় আপনাকে দেখেছি। জি ভাইয়া। হ্যাঁ, তো মানে আপনার যে সমস্যা কথাগুলো আপনি যে বলেছেন, আসলে যে আপনার পরিবেশ দেখে তো সেরকমটি মনে হচ্ছে না, মানে আপনি যে সমস্যায় রয়েছেন। অ্যাকচুয়ালি ভাইয়া আমাদের আগে আর্থিক অবস্থা ভালো ছিল, আমরা ভালো ছিলাম। এখন অবশ্য ওর বাবা চলে যাওয়ার পরে, মানে আমার বাবুর বাবা চলে যাওয়ার পর থেকে আমার বিজনেসের অবস্থাও খারাপ। আমরা এখন কষ্টে আছি বা খারাপ অবস্থায় আছি, এগুলো তো বলা যায় না, সবসময় তো সবার সাথে এগুলো ডিসকাস করা যায় না। আছি আল্লাহ পাক আহ, খারাপ অবস্থানে রাখুন, যে অবস্থানে রাখুন, আলহামদুলিল্লাহ আছি। আসেন, বসেন। আচ্ছা, তো চলুন আমরা মানে প্রিয় দর্শক, আপনারা যারা বিভিন্নভাবে তানিয়াকে দেখেছেন বা চিনেন বা জানেন, আসলে আমরা আজ তানিয়ার বাসায় রয়েছি কিন্তু। তো আমরা কিন্তু তানিয়ার জীবনের গল্পটা শুনবো। জি ভাই আসি। তিনি কেমন আছে বা তার একজন নারী স্বামী ছাড়া কতটা সুখে শান্তিতে থাকতে পারে, সেই কথাগুলোই আমরা জানার চেষ্টা করবো। এই যে আপু, জি ভাই। একটু আচ্ছা আপনার কথাগুলো একটু যদি বলতেন, আপনি আপনি বসেন প্লিজ। হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা, এখন আপনার মানে স্বামী নেই শুনেছি আমরা অনেক ভাবেই, জি আসলে আপনার বাচ্চার বাবা নেই, আপনার বাচ্চার বয়স 4 বছর। জি ভাইয়া। এই আচ্ছা মিস তানিয়া, এই যে আপনার সন্তান, জি ভাইয়া। ওর 4 বছর। হ্যাঁ 4 বছর ওভার হয়ে গেছে, 4.5 বছর বয়স। আচ্ছা, একটু জোরে কথা বলবেন কেমন? 4.5 বছর বয়স সাড়ে চার ভাইয়া। বছর বয়স। হ্যাঁ। আচ্ছা, মানে আপনার হাজবেন্ডের সঙ্গে মানে আপনার দূরত্বটা কেন সৃষ্টি হলো, বা সে আপনার জীবন থেকে কেন চলে গেল, একটু যদি আপনি আমাদেরকে গল্প আকারে বলতেন বিষয়টা। জি ভাইয়া অবশ্যই বলবো। আপনাদের প্রথম আহ, পরিচয় কিভাবে কিভাবে আপনাদের বিয়েটা হয়েছে? ভাইয়া আমি স্টকহোলমের বিজনেস করতাম। তো ওনার সাথে পরিচয় হওয়ার কারণ হচ্ছে উনি বাইং হাউসে জব করতেন। উনি বিকেসি গ্রুপে জব করতেন গাজীপুরে ফ্যাক্টরিতে। উনি বাইং হাউসে কাজ করতেন। উনি হচ্ছে মার্চেন্ডাইজার আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার, হারুনুর রশিদ। তো ওনার সাথে মূলত আমার পরিচয় বিজনেস সূত্রে আর কি, বিজনেস করবো এই জন্য। তারপরে উনি যখন শুনলো যে আমার লিভারে অপারেশন করা, উনি শুনছে বাই দা বাই কোনো কথার কথা উঠছে, শোনার পরে উনি আমাকে বিয়ে করতে রাজি হয়, বিয়ের প্রস্তাব দেয়। মানে আপনার দিলে লিভারের অপারেশন করা মানে মানে আগেরই অপারেশন ছিল আপনার? হ্যাঁ, মানে ওনার সাথে পরিচয় হওয়ার 2-3 মাস আগে আমার লিভারে অপারেশন করা হয়েছে, আচ্ছা আচ্ছা। একটা মেজর। আচ্ছা তো উনি শুনছে, শোনার পরে উনি নিজেই বিয়ের প্রস্তাব দেয়, কারণ ওনার আগে নাকি একটা বিয়ে হয়েছিল, সেটা আমি জানি না, সেটা আমাকে লুকানো হয়েছে। তো ওখানে ডিভোর্স দেওয়ার পরে উনিও 2-3 মাস আগে বিয়ে, মানে ডিভোর্সটা কমপ্লিট করছেন। সেটা আমাকে আর বলে নাই, না বলে উনি বিয়ের প্রস্তাব দেয় আমার মায়ের কাছে। তো আম্মা দেখলো একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ভালো, বাইং হাউসে জব করে, তারপরে হচ্ছে সবচেয়ে বড় কথা একটা মার্চেন্ডাইজার, সম্মানিত চাকরি, সব দিকে ভালো, সব কিছু মিলায় ভাবলো আমি যেহেতু অসুস্থ, ওনাকে অনায়াসে দেয়া যায়। তো ওনার সাথে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে ওনার আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, নর্মাল অবস্থা ছিল। তাতে আমার কোনো দুঃখ ছিল না, কারণ ভাইয়া সবার যে সব সময় ভালো জায়গায় বিয়ে হতে হবে এমন তো কোনো কথা না। যেহেতু আমি অসুস্থ, এই জন্য কনসিডার্ড মাইন্ডে আমি ওনার দিকে তাকাইছি, সহানুভূতির দৃষ্টিতে আমি সবসময় ওনার দিকে তাকাই, সেভাবে সংসার করছি। কিন্তু যখন বাবু কনসিভ করলো, কনসিভ করার পরে ওনার লোভ এসে গেল, বড়লোক হওয়ার যে একটা নেশা, এটা চলে আসলো। ও আপনার বাইং হাউস থেকে মানে বেলি ইয়ান্ডাই থেকে সুতা নিয়ে আসতো, সুতাগুলো চুরি করতো, যেটা সত্যি কথা ভাই। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। চুরি করার পর ও বেশ 3,87,00,000 টাকার মতো একটা অ্যামাউন্ট তৈরি করে ফেলে আমার জানা মতে, মানে আমার হিসাব অনুযায়ী। তো যখন এই মানে এই চুরি করে সুতা আনতো বা জি ভাই। বিপুল পরিমাণের অর্থ তিনি মানে তার কাছে রয়েছে, জি ভাই। তো আপনি স্ত্রী হিসাবে মানে এই বিষয়টা কিভাবে দেখছিলেন তখন? আমি দেখছি বলতে, হ্যাঁ সে প্রসঙ্গই আমি যেতে চাচ্ছি, আমি বলবো আপনাকে। আমি তখন বললাম আমার বাবু ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে তখন। তো আমি বললাম দেখো, আল্লাহ না করুক আমি যদি ডেলিভারি হতে যে মারা যাই, তো হিসাব তো দিতে হবে আল্লাহ পাকের দরবারে, অযথা মনে হয় পাপ না করাটাই বেটার। আমার মনে হয় আমরা যেমন ছিলাম ওরকম থাকলেই ভালো। আর যদিও কিছু টাকা ব্যালেন্স করে ফেলছো, এখন আর মনে হয় ওই পথে না যাওয়াই ভালো। যতটা করছো করছো, ফিরে এসো, প্লিজ কাম ব্যাক, আমি বলছি, কারণ ও তো শিক্ষিত, ভালো বুঝে। কিন্তু ও তখন আমাকে বলল যে না, তুমি ভুল করতেছো তানি, আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে না। ও আমাকে তানি বলে, বলছে তুমি ভুল করতেছো,
আমার আরো সম্পদের প্রয়োজন, তোমাদের জন্য বাড়ি করতে হবে। এটা আমাকে একটা আই ওয়াশ, মানে আমাকে বোঝানো হচ্ছে, মানে আপনার ব্রেন ওয়াশ করছে। হ্যাঁ, যে তোমাদের জন্য করতেছি যা করতেছি। কিন্তু ভাইয়া দেখেন, ও আমাকে বলতেছে যে যা কিছু করতেছি তোমাদের জন্য করতেছি। মিথ্যা বলবো না, হয়তো আমাকে কিছু খাওয়াইছে, কারণ আমি ওই সময় অসুস্থ ছিলাম, আমাকে রেস্টুরেন্টে নিয়েও অনেক সময় খাওয়াইছে। এতটুকুই ভাইয়া আমি ভোগ করছি। এর বাহিরে যে অর্থটুকু ছিল, ওর ছোট ভাইয়ের নাম সাগর, শৈলকুপাতে বাড়ি, গোবিন্দপুর, নিকবার মল্লিকের ছেলে, ছোট ছেলে। উনি আসতো, একটা স্কুল ব্যাগ আছে না ভাইয়া, এরকম টাইপের একটা ব্যাগ নিয়ে আসতো কাঁধে করে। ওই ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে বাড়ি চলে যেত। তারপরে কি করতো সেটা ভাইয়া আমি আর বলতে পারবো না, কারণ আমি তো অসুস্থ ছিলাম, ঢাকাতে ছিলাম। আপনার যখন বিয়ে হয়েছে জি ভাইয়া। তখন আপনার বয়স ছিল কত? তখন আমার বয়স ছিল ভাইয়া সম্ভবত আনুমানিক 22 কি 23 বছর হবে, 23 বছর। 23 বছর হবে। জি ভাইয়া। এখন বর্তমানে কত? এখন 27 বছর 27 ভাইয়া। আর আপনার যখন আপনার বিয়ে হয় তখন আপনার হাজবেন্ডের বয়স ছিল কত? তখনও আমাকে বলছিল 30, 30। বাট আমি কখনো অতটা খতায় দেখি নাই। 30 বলছে, আমি বুঝছি যে 30 ভালোই, একটা ছেলে 30 আপ না হলে হচ্ছে ঠিক আছে মোটামুটি। না, মিলে আপনার যেহেতু হ্যাঁ, মিলে। তখন 23 মানে বছর। 23, তার 30, 7 বছর, 5-7 বছর এর জি। ডিফারেন্স তো কোনো ব্যাপার না। জি ভাইয়া। তো বিষয়টা হচ্ছে আপনাদের ব্যাকআপটা কেন হলো? ব্রেকআপটা হলো এই জন্য, ব্রেকআপ হওয়ার কারণ হচ্ছে ভাইয়া, ওর মার আমার পছন্দ ছিল না। বিয়ে করার পর থেকে ওর মা সবসময় বলতো মেয়েটা সুন্দর না। আমার যে ছেলে মানে শিক্ষিত টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমরা আরো ভালো মেয়ে পেতাম। এই কথাটা বলতে আমি শুনছি বহুবার, বহুবার শুনছি। এবং ওনার মা আমাকে অনেক আমার সাথে রাগারাগি করতো যৌতুকের ব্যাপারে আর কি। হ্যাঁ, তুমি আমি অন্য জায়গায় মেয়ে যদি নিয়ে আসতাম তাহলে আমাদের এই দিত, ওই দিত, ভালো জায়গায়, মানে নিজেদের কিন্তু আল্লাপাক দিছে, তারপরেও অন্যের সম্পদে লোভী। সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলিটা মিডিয়াম ফ্যামিলি, আমরা কোটিপতিও নই এবং মানে একেবারে মরা গরিব এরকম না। তবে বিয়ের আগে যেরকম কিছু দিতে হবে এরকম কোনো শর্ত ছিল না, ছেলে এমনিই ছিল। পরবর্তীতে যখন এরকম বলা শুরু করলো তখন আমি বললাম দেখো, হ্যাঁ আমি একদিন বলেই ফেলছি, আমি দেখো আমি তো অনেক কিছু দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই। তারপরে বললো দেখো আমার বাড়ি থেকে চাপাচাপি করতেছে। বাবু হওয়ার পরে ভাইয়া, বাবু হওয়ার 15-20 দিন পর থেকে ওদের শুরু হয়ে গেছে যে ছেলেকে আবার নতুন বিয়ে দিবে। মানে কারণ ভাইয়া বিয়ে তার পরিবার থেকে মানে বলা হচ্ছে হ্যাঁ ছেলেকে আবার তাদের ছেলেকে নতুন করে আবার বিয়ে দিবে দিবে সুন্দর নারী দেখে। হ্যাঁ, মানে ছোট বাচ্চা মেয়ে দেখে দিবে। আমার বেবি হয়ে গেছে, আমার চেহারা নষ্ট হয়ে গেছে। আসলে এই কথাগুলো বলা খুব নিজের জন্য আমি খুব অপমান বোধ করি, এগুলো বলতে চাই না। তারপরও কিছু কথা না বললেই নয়। বলছে তুই ফ্যাট হয়ে গেছো, তোমার চেহারা নষ্ট হয়ে গেছে, আমরা ছোট বাচ্চা মেয়ে নেব, মানে ক্লাস 9-10-এ পড়ে এরকম টাইপের একটা মেয়ে নেবে। সত্যিও নাকি আমি জানি না, আমি দেখি নাই। এখন নাকি বর্তমান তার যে স্ত্রী সে নাকি ক্লাস 10-এ পড়ে, তার নাকি অন্য জায়গায় বিয়ে হয়েছিল, সেখান থেকে নিয়ে এসে ওরা আবার আচ্ছা, বিয়ে। এখানে আপনি একজন নারী, জি ভাই। এখানে আমার একটা প্রশ্ন রয়েছে। জি ভাইয়া বলেন। আমরা যতটুকু জানি জি মেয়েদের বিয়ের পরে যখন বেবি হয় বা দু একটা বাচ্চার মা হয় তখন নাকি নারীদের সুদর্শন বেড়ে যায়, নারীদের আরো মানে তারা আরো মানে দেখতে শুনতে আরো ভালো দেখায়। এই ব্যাপারটা আপনি কতটুকু জানেন? ভাইয়া আমি যতটুকু জানি, যতগুলো স্টারের কথা বলেন না কেন, তাদেরও কিন্তু চেঞ্জ আসে বেবি আসার পরে। ফ্যাট হয়ে যায়, রিঙ্কেলস আসে, অনেক কিছু প্রবলেম হয়। আমিও তো মানুষের বাহিরে না, আমিও তো একটা মানুষ, প্রত্যেকের মধ্যে চেঞ্জ আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে এটা না, মূল কারণ হচ্ছে ছেলের অনেক টাকা হয়ে গেছে, যেটা আমার ধারণা বা যেটা সত্যি বাস্তব, যেটা অনেক টাকা হওয়ার পর থেকে ওদের বেশি যে আমরা একটা সুন্দর মেয়ে নিব, মানে ফর্সা চিকন দেখে ছোট বাচ্চা দেখে বাচ্চা মেয়ে নিবে আর কি। ওনার ছেলে হিসাবে, ওনার ছেলে শিক্ষিত, অনেক টাকা হয়ে গেছে সেই হিসাবে আর কি। তো এখন ভাইয়া কি উদ্দেশ্যে করছে সেটা ওরাই ভালো বলতে পারে। এই দুটো রিজন আমি আপনাকে বললাম, এই দুটো রিজন ছাড়া এমন কোনো রিজন নেই ভাইয়া। আমি এমন কোনো বড় ধরনের অপরাধ করি নাই, বা আমার বাচ্চা তাদের কাছে এমন ধরনের কোনো বড় অপরাধ করে নাই যেটা কারণে আমাদেরকে ফেলে রেখে চলে যেতে হবে ভাইয়া। আমরা এমন কোনো ক্ষতি তাকে করি নাই, বরঞ্চ সে চোর। আপনি যদি বলেন, শুনতে খারাপ লাগে, স্বামী সম্পর্কে আমি বাজে মন্তব্য করতে চাই না, কিন্তু কথার পরিপ্রেক্ষিতে কিন্তু উঠে আসে। আপনি যদি হিসাব করেন, হিসাবের কাঠগড়ায় যদি আমাকে দাঁড় করান, তাহলে কিন্তু দেখা যাবে যে সে চোর। সে একটা কোম্পানি থেকে আত্মসাৎ করছে, কোম্পানি হয়তো তাকে কনসিডার করতেই পারে, সেটা কোম্পানির ব্যাপার, কিন্তু সমাজের চোখে কিন্তু সে একটা চোর। সুতা চুরি করে সে আজকে কোটিপতি। তার 11টা ট্রাক আছে ভাইয়া যশোরে। কাশেম ভাই নামে, আবুল কাশেম, রেলগেটে
ওখানে ছিল, ওখানে উনি এখন বাড়ি করছেন, 11টা ট্রাক ওই কাশেম ভাই দেখাশোনা করে। কিন্তু দুঃখের বিষয় ভাইয়া, আহাজারি করলাম, পুলিশের কাছে গেছি, কোর্টে মামলা করতে গেছি, সব জায়গায় টাকার প্রশ্ন চলে আসে কিছু না কিছু। ভাইয়া আমার অতটা অ্যাবিলিটি নাই, লজ্জার এটা কারণ না, মানুষের না থাকলে, দারিদ্রতা সীমার নিচে থাকলে যে লজ্জা পেতে হবে এমন কোনো কথা না, যেটা সত্য আমি বলতে একটু দ্বিধাবোধ করবো না। মামলা করতে গেলে মিনিমাম ভাইয়া প্রত্যেক দিন, মানে যেদিন দিন পড়বে সেদিন টাকা লাগবে, ওরা আমাকে জানায় দিছে, এককালীন 10-20 হাজার টাকা জমা দিতে হবে, সেরকম অ্যাবিলিটি আমার ছিল না। থাকতো ভাইয়া, যদি বাবু ছোট না থাকতো, আমি একা থাকতাম, আর আমি শারীরিকভাবেও খুব অসুস্থ, আমার লিভার অপারেশন করা ভাইয়া, আমি কোনো ভারী কাজ করতে পারি না, কষ্টের কাজ করতে পারি না। তারপরও ভাইয়া ওর আব্বু রেখে গেছে 7 মাস বয়সে, সেখান থেকে একটা বাচ্চার বয়স এখন 4.5 বছর, ওকে একটা ইংলিশ ভার্সন স্কুলে ভর্তি করছি, ইংলিশ ভার্সনেও লেখাপড়া করে, ইংলিশ মিডিয়াম স্কুলে। তাহলে একটা কথা চিন্তা করেন, এই বাচ্চাটাকে টেক কেয়ার করাটাও আমার জন্য তো আচ্ছা আপু, কষ্ট। আপনার বাচ্চার যখন 7 মাস বয়স তখন তার বাবা চলে যায়, জি ভাইয়া। এখন 4.5 বছর বয়স তার। জি ভাইয়া। তো এর মধ্যে কি আপনাদের ডিভোর্স হয়েছে কিনা? হ্যাঁ ভাই, আমি মিথ্যা বলবো না, ও যখন আমাকে রেখে চলে যায় 4 মাস আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই, যতবার ফোন দিছি ও ছোট ভাই মিথ্যা কথা বলে বলে আমাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। 4 মাস যখন তো প্রিয় দর্শক, আমরা আসলে ডিভোর্স নিয়ে পরের পর্বতে তুলে ধরবো, বাকি গল্পগুলো।